আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, কবিটেক বাংলা আপনাদের যে স্পেশাল সাজেশন প্লাস কোর্স এর ব্যবস্থা করেছে, তারই ধারাবাহিকতায় আজকে রসায়নের নতুন আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজকে এই অধ্যায়টাকে আমি তিনটি ভাগে ভাগ করছি। তিনটি পর্ব করতে হবে, কারণ অধ্যায়টা একটু বড় এবং বেসিক আপনাকে ভালোভাবে নিতে হবে, না হলে প্রশ্ন আসলে লিখতে পারবেন না। একটু খেয়াল করেন, এই অধ্যায়টা হচ্ছে রসায়ন ও শক্তি। তো রসায়ন ও শক্তি এর অধ্যায়টা ক্লাস 1-এ আমি যে টপিকগুলো রেখেছি, রাসায়নিক শক্তি আসলে কি, বিক্রিয়ার শ্রেণীবিভাগ, তাপের উপর ভিত্তি করে বিক্রিয়ার শ্রেণীবিভাগ, তাপের পরিবর্তনের হিসাব কিভাবে করব, জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব কেন আমাদের দরকার, রাসায়নিক শক্তির ব্যবহার, এছাড়া আরো কিছু টুকিটাকি জিনিস আছে, সবগুলোই আমি আলোচনা করছি। পুরোটা সময় সাথে থাকবেন। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা আমার চ্যানেলে এই মুহূর্তে জয়েন করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। যারা কোর্স নিয়েছেন, অবশ্যই বন্ধুদেরকে কোর্সটা নিতে বলবেন, নিয়ে যেন তারা ভালো করে পড়াশোনা করে। শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করবেন, আপনার যে বইটা আছে, আপনার রসায়ন বইয়ের অষ্টম অধ্যায়, মূল বইয়ের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি, এই অধ্যায়টা যখন যাবেন তখন এরকম একটা ছবি দেখতে পারবেন যে একটা মোমবাতি জ্বলতেছে। হ্যাঁ, শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথম টপিকে চলে যাচ্ছি। আপনার পেজ নাম্বার, বইয়ের পেজটা বের করে দেখবেন, 170 পেজে রাসায়নিক শক্তি নিয়ে বা কেমিক্যাল এনার্জি নিয়ে একটু কথা আছে। রাসায়নিক শক্তির উৎস আমরা কোথা থেকে পাচ্ছি। রাসায়নিক শক্তির উৎস হইতে পারে বন্ধন শক্তি থেকে রাসায়নিক শক্তি আমরা পেতে পারি, আন্তঃআণবিক শক্তি থেকে রাসায়নিক শক্তি পেতে পারি। এছাড়া রাসায়নিক বিক্রিয়ার শক্তির রূপান্তর, মানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি রূপান্তর হয় সেটা কিনা আলোচনা করা আছে। এখান থেকে যে টপিকটা আপনার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন যে শক্তি মাপার জন্য ক্যালোরি বা কিলো ক্যালোরি একক ব্যবহার করা হতো আগে। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ শক্তি বা যে পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হয়, একে 1 ক্যালোরি বলে। এই 1 ক্যালোরি সংজ্ঞাটা আপনাকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, বর্তমানে সকল ধরনের শক্তির একক হিসাবে আমরা জুল ব্যবহার করি, যে ব্যবহার করি, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তার মানে এখন বর্তমানে শক্তির একক হচ্ছে জুল। জুল এবং ক্যালোরির ভিতরে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। আচ্ছা, তাপের পরিবর্তনের, তার মানে আমরা রাসায়নিক শক্তির একটু বিষয় জানলাম। এখন হচ্ছে বিক্রিয়ার শ্রেণী বিভাগ। তাপের পরিবর্তনের ভিত্তিতে বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। আমরা একটু আলোচনা করি তাপ উৎপাদী বিক্রিয়া আসলে কি আর তাপহারী বিক্রিয়া আসলে কি। দেখেন, এখান থেকে সংজ্ঞাটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে। তাহলে আপনি লিখবেন, যে বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয়, যে বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয় তাকে বলে তাপ উৎপাদী বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয় সেই বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় তাপের শোষণ হয় সেই বিক্রিয়াকে বলে তাপহারী বিক্রিয়া, মানে হারিয়ে যায়। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার আপনি সংজ্ঞা কি দিবেন? যে বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে, আর যে বিক্রিয়ায় তাপের শোষণ হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। আমরা যদি দুটি উদাহরণ দেখি, আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো, একটু খেয়াল করবেন, দেখেন, তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা CH4 তার সাথে হচ্ছে অক্সিজেনের বিক্রিয়া করালাম। অক্সিজেনের যদি বিক্রিয়া করাই তাহলে আমাদের হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি। হ্যাঁ, আর এখানে তাপের উৎপন্ন হবে 890 কিলো জুল পার মোল। দেখেন, এই বিষয়টা আবার কি, তাপ উৎপাদী এই জায়গাটায় CH4 হচ্ছে মিথেন। মিথেনকে অক্সিজেন যখন আমি পোড়ালাম তখন কার্বন ডাই অক্সাইড হবে, পানি উৎপন্ন হবে আর তাপ উৎপন্ন হবে। কি পরিমাণ তাপ হবে? 1 মোলে 890 কিলো জুল করে তাপ উৎপন্ন হবে। এখানে কি তাপ প্লাস হয়েছে। দেখেন, এই জায়গাটায় তাপহারী এবং তাপ উৎপাদী এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান দিয়ে প্রকাশ করা যায়। যদি নরমালি তাপ উৎপাদী বিক্রিয়ায় আপনি তাপ কতটুকু উৎপন্ন হয়েছে সেটা দেখাইতে চান, প্লাসে দেখাতে হবে। আর যদি ডেল্টা এইচ দিয়ে বুঝান তখন কিন্তু আপনাকে ডেল্টা এইচ, তখন কিন্তু আপনার মাইনাস হবে।
ডেল্টা এইচ এর মানটা যদি মাইনাস হয় তখন বুঝতে হয় যে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, ডেল্টা এইচ দিয়ে যখন প্রকাশ করবেন তখন ডেল্টা এইচ দিলে মাইনাস, আর যখন আপনি এটা প্রশ্নে দেখবেন ডেল্টা এইচ এর মান মাইনাস তখন বুঝতে হবে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয়েছে যার কারণে এটাকে বলা হয়েছে তাপ উৎপাদী বিক্রিয়া। আবার কিছু বিক্রিয়া আছে তাপ হারি বিক্রিয়া, মানে তাপ শোষণ করে নেয়। সেই ক্ষেত্রে আপনি সংজ্ঞাটা এভাবে লিখবেন, যে সকল বিক্রিয়ায় তাপের শোষণ হয় তাকে বলা হয় তাপ হারি বিক্রিয়া, মানে ওই বিক্রিয়াটা করতে হলে তাপ দিতে হয়। যেমন একটা বিক্রিয়া দেখেন, তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়াটা দেখেন, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা বিক্রিয়া করাতে চাই, এটা ভেঙে ফেলতে চাই, তাহলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এই জায়গাটায় ক্যালসিয়াম কার্বনেটকে যদি আপনি কি করতে চান, বিভক্ত করতে চান, তাহলে আপনাকে তাপ দিতে হবে হচ্ছে এই জায়গাটা, বিক্রিয়াকে তাপ দিতে হবে 176.8 কিলো জুল পার মোল। দেখেন এই জায়গাটা বিক্রিয়া করে এখানে তাপ উৎপন্ন হয়েছিল, আর এই জায়গাটা বিক্রিয়া করানোর জন্য এখানে তাপ দিতে হয়েছে। তার মানে যখন 1 মোল বিক্রিয়া করবে তখন সাথে সাথে আমার 176.8 কিলো জুল করে তাপ এখানে প্রদান করতে হবে, করলে এই বিক্রিয়াটা চলতে থাকবে। তার মানে বিক্রিয়াটা তাপ হারি, মানে তাপ হারাই ফেলছে, বিক্রিয়া করছে তাপ হারাই ফেলছে। শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাটায় যদি আপনি ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করেন তাহলে তাপ হারি বিক্রিয়া ডেল্টা এইচ হচ্ছে আমাদের প্লাস, তো এখানে প্লাস দিলেও হয় না দিলেও হয়, আমরা প্লাস দিলাম 176.8 কিলো জুল পার মোল। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি বোঝাতে চালাম যে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয়, তাপ হারি বিক্রিয়ায় তাপ শোষণ হয়। তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান মাইনাস, তাপ হারি বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান প্লাস। এই ডেল্টা এইচ এর মান প্লাস এবং মাইনাস কিভাবে আসলো সেটা আমরা একটু পরে দেখব শিক্ষার্থীবৃন্দ। তো তাপের পরিবর্তনের হিসাব যখন করতে যাব, মানে ডেল্টা এইচ এর মান যখন বের করতে যাব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের শেষ হলো। নেক্সট টপিক হচ্ছে তাপের পরিবর্তনের হিসাব। তাপের পরিবর্তনের হিসাব মানে হচ্ছে ডেল্টা এইচ এর মান কি হবে সেটা আমাদের বের করে দেখাতে হবে। ওকে শিক্ষার্থী, তোমার কাছে যে বইটা আছে, বইয়ের পেজ নাম্বার বের করবে 174 পেজের একেবারে মাঝখান বরাবর দেখো লেখা আছে বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন হিসাব। বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক, আমরা আবার বলছি, এই এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেল্টা এইচ এর মান, মানে তাপের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের হিসাবটা আমরা এখন একটু দেখব। হ্যাঁ, একটু মনোযোগ দিবেন, খাতায় প্র্যাকটিস করবেন। আবার বলছি আপনার পেজ নাম্বার 174 পেজের মাঝখানে দেখেন লেখা আছে বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন হিসাব। এখানে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন ডেল্টা এইচ এর মান দুই ভাবে হিসাব করা যায়। যদি অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি থেকে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি বাদ দেন তাহলে ডেল্টা এইচ এর মান হিসাব করা হয়। আর যদি বন্ধন শক্তি ব্যবহার করি তবে বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তি থেকে উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি বাদ দিয়েও ডেল্টা এইচ এর মান হিসাব করা হয়। আপনি এই 174 পেজের লাস্টে একটা সূত্র দেখতে পাচ্ছেন, দেখেন ডেল্টা এইচ সমান, এটা মুখস্থ রাখতে হবে, ডেল্টা এইচ সমান বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি B1 দ্বারা প্রকাশ করছে মাইনাস উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি B2 দ্বারা প্রকাশ করছে। এটা আপনি করতে পারেন, অথবা আরেকটা সূত্র ব্যবহার করতে পারেন, বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য দেওয়া শক্তি প্রদত্ত শক্তি আর উৎপাদ হয় নির্গত শক্তি, এটাও আপনি মাইনাস করে বের করতে পারেন। এখন বন্ধন ভাঙা এবং নির্গত এই শক্তিটা আমি পাবো কোথায় একটু খেয়াল করেন। 175 পেজের একটা বক্স আপনি দেখতে পাচ্ছেন। যেমন বন্ধন শক্তি এখানে দেখেন আপনি 175 পেজের CH, এই বন্ধনটার মান দেওয়া আছে 414, এটা আপনাকে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে কিলো জুল, মাঝে মাঝে হচ্ছে আপনাকে প্রশ্ন দেওয়া থাকতে পারে। এরপরে কার্বন ক্লোরিন একটা বন্ড 326, তারপরে কার্বন কার্বন বন্ধন হচ্ছে 344। এই যে এই বন্ধন শক্তির মান দিয়ে আমি ডেল্টা এইচ এর মান বের করাটা এখন শেখাবো। শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ দিবেন এবং এই যে বক্সের
কথা বললাম, এই বক্সটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর যদি প্রশ্নে ডেল্টা এইচ এর মানটা দিয়ে দেয়, বন্ধন শক্তির মানটা দিয়ে দেয়, তাহলে তো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। শিক্ষার্থী, তাহলে আমরা এখন কি শিখবো? আমরা শিখবো হচ্ছে ডেল্টা এইচ এর মান কিভাবে বের করতে হয়। হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। দেখেন, ডেল্টা এইচ এর মান বের করতে হলে অবশ্যই একটা বিক্রিয়া লাগবে। কোন বিক্রিয়া ডেল্টা এইচ এর মান বের করবে এবং সেই বিক্রিয়াটা তাপ উৎপত্তি বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া, সেটা আমরা আজকে নির্ণয় করে দেখব। দেখেন, একটা বিক্রিয়া আমি লিখতেছি। বিক্রিয়াটা হচ্ছে CH4 সাথে ক্লোরিন বিক্রিয়া করছে। হ্যাঁ, ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করছে CH3Cl প্লাস হচ্ছে Cl2, এটা সে করছে। এখন এই বিক্রিয়াটায় ডেল্টা এইচ এর মান কত হবে সেটা আমরা একটু নির্ণয় করে দেখি। দেখেন, বিক্রিয়া যখন দেওয়া থাকবে, ডেল্টা এইচ এর মান যখন বের করতে হবে, বিক্রিয়াটা গাঠনিক সংকেতে লিখলে সবচেয়ে সহজ হবে। কিভাবে? দেখো, কার্বন 4টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন করছে। এর আগে আমরা একটা অধ্যায়ে দেখে এসেছিলাম সমযোজী বন্ধন। প্লাস ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন করছে। তারপরে এখানে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে আর একটা ক্লোরিন আছে। এপাশে আবার ক্লোরিন ক্লোরিন আরেকটা বন্ধন করছে, তাই না? এটা হচ্ছে এই সমযোজী বন্ধন যদি আমি দেখাইতে পারি তাহলে আমার জন্য সহজ হবে। তাহলে দেখো, এটা হচ্ছে এতটুকু হচ্ছে কি বিক্রিয়ক আর এতটুকু কি উৎপাদ। তাহলে বিক্রিয়কের বন্ধন ভাঙতে হলে শক্তি দিতে হয়, আর এখানে যে উৎপাদ হলো, যখন উৎপাদ তৈরি হলো তখন শক্তি নির্গত হলো। এই দুটার মান আমি বের করব। তাহলে প্রথমে সরাসরি চলে যাচ্ছি বিক্রিয়ক সমূহে প্রদত্ত, বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার প্রদত্ত শক্তি। আমি সরাসরি চলে যাচ্ছি বিক্রিয়ক গুলো বন্ধন ভাঙার প্রদত্ত শক্তি। হ্যাঁ, তাহলে এখন আসো, বিক্রিয়ক ভাঙলে কি শক্তি তৈরি হলো? দেখো, কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন করছে, এখানে ভাঙছে। ভাঙতে হলে আমাদের বন্ধন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন, এটা একটার মান কত সেটা তুমি দেখো। কার্বন হাইড্রোজেন প্রথমে আমি লিখছিলাম 414, তাহলে 414 হচ্ছে একটা বন্ধন শক্তির মান। তাহলে আছে কয়টা? 4টা, এই জন্য তুমি 4 দিয়ে গুণ করে দিবা, যোগ। এই জায়গায় দেখো, ক্লোরিন ক্লোরিন একটা বন্ধন ভেঙেছে, তাহলে ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙার শক্তি তুমি দেখো, ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙার শক্তি আছে 244। তাহলে এখানে লিখবো হচ্ছে 244, এটা হবে কিলোজুল। কিলোজুল। এখন তুমি এটা কি করবে? ক্যালকুলেটর ইউজ করবে। ক্যালকুলেটর ইউজ করে লিখবে, সেটা ক্যালকুলেটর ইউজ করে লিখবে হচ্ছে 414 গুণ হচ্ছে 6। আচ্ছা, আমরা একটু দেখি কত হয়। ক্যালকুলেটর ইউজ করি। 414 গুণ হচ্ছে 4, তার সাথে যোগ করব হচ্ছে 244, তাহলে আমাদের হলো হচ্ছে 1900 কিলো। শিক্ষার্থী, এরপর আমরা যেটা বের করব, আমরা প্রথমে বের করলাম কি বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙায় প্রদত্ত শক্তি, আর এখন আমরা বের করব উৎপাদগুলোর বন্ধন তৈরির নির্গত শক্তি। তো উৎপাদগুলোর বন্ধন তৈরির নির্গত শক্তি, আমাদের উৎপাদ এখানে কি কি হয়েছে সেটা আমরা একটু দেখি। সেটা কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন কয়টা? 3টা। তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন আমাদের ছিল কত? 414, তাহলে গুণ করতে হবে কয়টা? 3টা। প্লাস এখানে আবার কার্বন ক্লোরিন বন্ধন আছে। কার্বন ক্লোরিন বন্ধনটা তুমি একটু দেখবা বইতে, তোমার দেখো কার্বন ক্লোরিন বন্ধনটা আছে, কার্বন ক্লোরিন হচ্ছে 326 লিখবা। প্লাস এই জায়গায় কি হয়েছে? আচ্ছা, এই জায়গায় একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের হবে HCl। তো HCl এর বন্ধনটা আমাদের হবে হচ্ছে H বন্ধন Cl, তাই না? তাহলে H বন্ধন Cl, HCl এর বন্ধন হচ্ছে 431। তাহলে এখন তুমি যদি এটা যোগ করে দাও, তাহলে দেখো যোগ করলে কত হয় আমরা একটু দেখে আসি। যোগ করলে আমাদের হবে 414 গুণ হচ্ছে 3, তারপর হচ্ছে যোগ হচ্ছে 26, যোগ হচ্ছে 431, যোগ করলে আমাদের হবে 1999 কিলো জুল। এখন আমরা চলে যাব, আমাদের সূত্র কি বলছিল ডেল্টা এইচ বের করার সময়? ডেল্টা এইচ বের করার সূত্র হচ্ছে বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি দিতে হয়েছে সেটা আগে লিখতে হবে
যে পরিমাণ শক্তি দিতে হয়েছে 1900 মাইনাস বন্ধন ভাঙায় নির্গত শক্তি হচ্ছে 1999, এটা হচ্ছে কিলো জুল। ওকে, এখন তুমি যদি বিয়োগ করে দাও, বিয়োগ করলে তোমার আসবে হচ্ছে -99 কিলো জুল। তাহলে তুমি ডেল্টা এইচ এর মান পেলা হচ্ছে -99 কিলো জুল। তাহলে বলো তো এই বিক্রিয়া কি তাপ উৎপাদী নাকি তাপহারী, বলতে পারবা? কারণ আমরা একটু আগে দেখে আসছিলাম যে তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান কি হয়, মাইনাস। তাহলে ডেল্টা এইচ এর মান যেহেতু এখানে মাইনাস বের হচ্ছে, তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এভাবে তুমি যে কোনো বিক্রিয়ার ডেল্টা এইচ এর মানটা বের করে নিতে পারবা। এরপর তুমি বইয়ের পেজ নাম্বার চলে যাবে 176 নাম্বার পেজে দেখো লেখা আছে রাসায়নিক শক্তির ব্যবহার। 176 নম্বর পেজে রাসায়নিক শক্তির ব্যবহার, এখানে তুমি পড়বা যে রাসায়নিক শক্তির ব্যবহারের ভিতরে জ্বালানি পোড়ানো, আতশবাজি, ড্রাই সেল, তারপর ডেনিয়েল সেল, এগুলোর ক্ষেত্রে রাসায়নিক শক্তির ব্যবহার হয়। রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তির ব্যবহার, এটা জাস্ট একবার পড়বা বইটা, দেখবা তুমি একেবারে ভালোভাবে বুঝতে পারতেছো। রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার, এটা একটু তোমাকে পড়ে নিতে হবে। তারপর চলে যাবা জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব। দেখো এখানে লেখা আছে রাসায়নিক শক্তির আধার হিসেবে আমরা নানা ধরনের জ্বালানি ব্যবহার করে থাকি। বিশেষ করে কাঠ, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম প্রভৃতি আমরা প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি। এ সমস্ত জ্বালানি বিশুদ্ধ হওয়া একান্তই জরুরি। স্বল্প বায়ুর উপস্থিতিতে এসব জ্বালানি পোড়ালে কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, যেটি বিষাক্ত একটি গ্যাস। এগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রকৃতিতে যে জ্বালানি পাওয়া যায় সেগুলো মূলত অবিশুদ্ধ থাকে। এর সাথে নাইট্রোজেন, সালফার, ফসফরাস প্রভৃতি মৌলের বিভিন্ন যৌগ মিশ্রিত থাকে। সেজন্য বাজারে যেসব জ্বালানি আগে যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ করে নেওয়া দরকার। বিশুদ্ধ না করে জ্বালানি পোড়ালে কার্বন অক্সাইডের গ্যাসের সাথে মৌলের অক্সাইডও, এসব মৌলের অক্সাইডে বাতাসে চলে আসে। এসব অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। তার মানে আমরা যেই জ্বালানিগুলো ব্যবহার করছি, জ্বালানিগুলো বিশুদ্ধ হওয়া খুবই জরুরি। বিশুদ্ধ হইলে পরিবেশের একটু ক্ষতি কম হয়। ওকে, এরপর রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব, এটা একবার পড়বা, তোমাদের বইয়ের পেজ নাম্বার আছে 180 পেজের নেতিবাচক প্রভাব মানে খারাপ প্রভাব রাসায়নিক শক্তি ব্যবহার করে। হ্যাঁ, এই পর্যন্ত তোমার আজকে আমরা আরেকটা আছে ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা। এগুলো জাস্ট একবার রিডিং পড়লে তুমি পারবা, এখান থেকে প্রশ্ন ততটা আসে না, জাস্ট একবার পড়া, তাহলে জ্ঞানটা তোমার বৃদ্ধি পাবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে রাসায়নিক শক্তি কি, এর উৎপন্ন কোথা থেকে হচ্ছে, বিক্রিয়ার শ্রেণী বিভাগ, তাপের পরিবর্তন, এই দুটো হচ্ছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটা টপিক আমি দেখিয়ে দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট দুটো শিখতে হবে, 2 এবং 3। জ্বালানির বিশুদ্ধতা, রাসায়নিক শক্তির ব্যবহার একবার রিডিং পড়লে পারবে। আজকে এই অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটেক বাংলার সাথেই থাকবে। প্রতিদিনের মতো একটা কথা তোমাদের বলে যায়, সেটি হচ্ছে বড়দেরকে অবশ্যই সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। বড়দেরকে সম্মান করলে তোমরা যখন বড় হবে তখন অবশ্যই তোমরা ছোটদের কাছ থেকে সম্মানটা, আশেপাশের মানুষের কাছ থেকে সম্মানটা অবশ্যই পাবে। আল্লাহ হাফেজ।